খেপ ফুটবল ভালো না মন্দ, এটা নিয়ে দেখি প্রচুর তর্ক বিতর্ক বহুদিন ধরে চলে আসছে। তার মনে এটা ভালো না মন্দ নির্ধারণ করার আগে খুব বেশি দরকার এটা বোঝা জিনিসটা, খেপ ফুটবলটা কী জিনিসটাকে আপনি যদি বুঝতে পারেন, তারপর আপনি নিজে ঠিক করতে পারবেন এটা ভালো না মন্দ নাকি মেলানো মেশানো। আসলে হয়েছে কি, ইন্ডিয়ার আন্ডার 23 টিম একটা 2 গোলে জিতেছে একটা বাহরাইনের বিরুদ্ধে একটা ম্যাচে। তারপর আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে এই প্লেয়ারটা কীরকম, সেই প্লেয়ারটা কীরকম। তো আপনারা যখন ম্যাক্সিমাম মানুষ আপনারা যখন একটা কোনো প্লেয়ারকে ইভ্যালুয়েট করেন, তখন আপনারা যেটা করেন হচ্ছে যেটা বাস্তব জগতে হয় না। ধরুন আপনি একটা পরীক্ষার খাতায় একটা অঙ্ক পরীক্ষা দিলেন। অঙ্ক পরীক্ষা ধরুন আপনার প্রশ্নপত্রে 20টা প্রশ্ন আছে। তো 20টার মধ্যে আপনি 2টো ধরলাম ঠিক করলেন, 18টা ভুল করলেন। তো আপনাকে পরীক্ষক কী করবে? আপনাকে ফেল করাবে। কিন্তু আপনি যখন একটা প্লেয়ারকে দেখেন, সাধারণত আপনার বেশিরভাগ মানুষ, তখন আপনার ওই দুটো কেউ 18টা ভুল করলো, 2টো ঠিক করলেন, আপনি 2টোর ভিত্তিতে বলে দেন দারুণ ছাত্র হিসেবে দারুণ, অঙ্কে দারুণ। কেননা 2টো অঙ্ক পেরেছে 20টার মধ্যে, 18টা পারেনি। তো সেই জন্য একটা ছেলের সঙ্গে যখন গতকাল আলোচনা হচ্ছিল, তো আমি বলছিলাম যে এই টেকনিক্যাল ব্যাপারগুলো দেখতে হবে। ফুটবলটা একটা 90 মিনিটের একটা খেলা, একটা মুহূর্তের খেলা নয়। আমরা অনেকে বলি যে ফুটবল মোমেন্ট, কিন্তু বাস্তবে ওটা হচ্ছে আপনি এই 20টা প্রশ্নের একটা খেলা ফুটবলটা। আপনি 20টা প্রশ্ন কীভাবে ম্যানেজ করছেন, এমন না যে আপনি 18টা প্রশ্ন পারলেন না, 2টো প্রশ্ন পারলেন। দেখে আমরা ক্ষেপে আসি। ক্ষেপ নিয়ে আমি দেখছিলাম গতকাল একটা ইন্টারভিউ হলো, একটা আইএফএ যে ফেসবুক পেজ আছে, সেখানে দেবজিৎ বসাক বলে একটা ছেলে আছে, ব্যারাকপুরের ছেলে। ও সুরুচির সঙ্গে খেলছে। ও একটা শেষে ক্ষেপ নিয়ে কথাবার্তা বললো। এবং দেবজিৎ বসাক কীরকম আমি জানি না, কেউ বাঙালি বলে যে চোখ কান বুঝে বলে দেবো ভালো, সেরকম আমি নই। কিন্তু ওর ক্ষেপ নিয়ে যে কথাটা বললো, সেটা নিয়ে মনে হলো একটু আলোচনা করাটা দরকার। দেবজিৎ কেমন আমি কিন্তু একবারও বলছি না ভালো না মন্দ, কেননা ওই আমাকে তাহলে একটু তলিয়ে দেখতে হবে। ওই 20টা প্রশ্ন আমাকে বিচার করতে হবে, ওই না যে 2টো প্রশ্ন থেকে একটা হাইলাইটস থেকে বলে দেবো। দেখুন ক্ষেপ জিনিসটা কীরকম, ভালো না মন্দ। ক্ষেপ তো আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই আছে। আপনি যদি কোনো আইটিতে কাজ করেন, আপনি বলেন মুন লাইটিং, বা আপনি ধরুন কোনো ডাক্তার, আপনি একটুখানি ক্ষেপ মেরে এলেন, একটুখানি প্রাইভেটে প্র্যাকটিস করছেন। আপনি লিখিত বা অলিখিত অনুমতি নিয়ে হোক বা না নিয়ে হোক, আপনি প্রাইভেট প্র্যাকটিস করে এলেন, সেটা এক প্রকার ক্ষেপ। এবার ক্ষেপের 2টো ভাগ আছে, একটা হচ্ছে তার শারীরিক ভাগ, একটা হচ্ছে মানসিক ভাগ। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। ধরুন কুমার শানু তো একটা সময় খুব স্ট্রাগল করেছে। কুমার শানু, গৌতম ঘোষ এরা একটা সময় খুব স্ট্রাগল করেছে। পরবর্তীকালে গৌতম ঘোষ প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলার খোলা মঞ্চে। কুমার শানু অনেকটা এগিয়ে গেছে, যে কোনো কারণেই হোক এগিয়ে গেছে। কিন্তু কুমার শানুকেও প্রথমে বোম্বেতে গিয়ে পেট চালাতে হয়েছে, এবং পেট চালাতে ওকে বিভিন্ন বারে বা নাইট ক্লাবে গান গাইতে হয়েছে। আপনার ঊষা উত্তর তো বহু বছর ধরে পার্ক স্ট্রিটের টুইঙ্কাসে গান গেয়েছে। তো সত্যজিৎ রায় এত লেখালেখি করেছে, এত সব অস্কার জয়ী কাজকর্ম করেছে মুভি ইন্ডাস্ট্রিতে। তো সত্যজিৎ রায়কেও কিন্তু অ্যাড জগতে অনেক কাজ করতে হয়েছে। আপনার অনেক প্রতীক বলে একজন ছিল গায়ক, মারা গেছেন। উনি জিঙ্গেল প্রচুর কম্পোজ করেছেন, জিঙ্গেলে প্রচুর গান গেয়েছেন। তো এইগুলো আপনাকে কিছুটা আপনার আপনার জীবনটাকে নির্বাহ করার জন্য আপনাকে কিছুটা কাজ করতে হয়। এবার ক্ষেপের ব্যাপারটা দেখুন, ক্ষেপ কিন্তু সবার ভাগ্যে ক্ষেপ থাকে না। অনেকে আছে না, বলে আমি খুব সৎ চরিত্র। কেন সৎ চরিত্র? না, তার সান্নিধ্যে কোনো নারী আসেনি। অনেক পুরুষের ক্ষেত্রে আমি বলছি বিশেষ করে, সুযোগের অভাবে এ সৎ চরিত্র। এর সান্নিধ্যে যদি কোনো নারী আসতো, হয়তো দেখতেন 10টা মেয়ের সর্বনাশ করে দিত। সুযোগের অভাবে এ খুব দারুণ একজন পুরুষ মানুষ। সুযোগটা যদি পেত তখন আপনি দেখতে পারতেন ও কী করতো। তো যেটা ঘটনা যে পশ্চিমবাংলার বাইরে একমাত্র কেরালাতে কিছুটা ক্ষেপ আছে, কিছুটা অর্থ আছে, কিছুটা হলেও আছে ওই 7 সাইড। কিন্তু বাকি যারা বলেন না নর্থ ইস্টের ছেলেরা ক্ষেপ খেলে না, নর্থ ইস্টের ছেলেরা ক্ষেপ খেলে না এই জন্য যে নর্থ ইস্টের স্টেটগুলো খুব দরিদ্র, অত দরিদ্র সেই রাজ্যগুলো বিভিন্ন কারণে। তার মধ্যে দেখছেন হিংসা, কত কিছু তো চলছে সেখানে, সেই বিষয়ে আর গেলাম না আলোচনায়। তো সেখানে পয়সাই নিত, আবার সেখানে ক্ষেপ। এবার ক্ষেপের সম্ভাবনা বা ওই হাতছানিটা আছে আপনার
বাংলাতেই আছে মূলত, আর ওই কেরালাতে বললাম একটু আছে। এবার খেপ খেলে কি কেউ খারাপ হয়ে যাবে? নির্ভর করছে, দুটো ব্যাপার আছে, এক শারীরিক ব্যাপার, এক মানসিক ব্যাপার। যে কোনো ব্যাপার মানে আপনি ওই যে বললাম, আপনি যদি ডাক্তার হন, তো আপনি যদি সমস্ত কিছু বন্ধ টন্ধ করে দিয়ে যদি খালি খেপ মেরে যান, তাহলে আপনি একটা অনৈতিক কাজ করছেন। কিন্তু আপনি যদি একটা ব্যালেন্স করে চলেন, ঠিক আছে, আপনার একটা সংস্থান হলো আর আপনি কম্প্রোমাইজটাও করলেন না, আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। তো সেরকম একটা ফুটবলারের ক্ষেত্রে দেখুন, খেপ তো আবার বিভিন্ন সাইজের ফিল্ডে হয়, মানে 7 সাইড হয়, 11 সাইড হয়, ভালো মাঠ, মাঝারি মাঠ। এখন মাঠগুলো অনেকটাই উন্নতি হয়েছে, যেহেতু প্রচুর ওই স্থানীয় রাজনৈতিক নেতারা খেপের সাথে যুক্ত, মানে মূলত তৃণমূল কংগ্রেসের নেতারাই যুক্ত। কেননা সিপিএম একসময় যখন ক্ষমতায় ছিল, ডিওআইএফআইয়ের কিছু টুর্নামেন্ট করতো, খুব হাতে গোনা। সিপিএম খেলাধুলো নিয়ে খুব একটা আগ্রহী ছিল না কোনো কালে, আর যারা বিজেপি আছে তারা তো ধর্ম নিয়ে ব্যস্ত, তো ফুটবলের ধারে কাছে তারা নেই। ওই তৃণমূল কংগ্রেস ওরাই এই ফুটবলটাকে একটা সামাজিক একটা কমিউনিকেশন টুল হিসেবে করেছে, মানে আয়ত্ত করেছে, বা সেটাকে ওরা বহন করে চলেছে। তো যেহেতু প্রচুর স্থানীয় নেতারা যুক্ত, তাই মোটামুটি একটা ভালো একটা মাঠ এখন হয়, দেখবেন লাইট টাইট থাকে। এখন তো অনেক টুর্নামেন্ট আবার এমএলএ কাপও হয়ে যাচ্ছে, মানে সেটা আবার একটুখানি ভালো করেই করছে। তার মধ্যে কেউ কেউ ছোটো করে করছে, যেমন সুজিত বোস করছে, ওর মাঠ ছোট বলে। আবার অনেকে একদম মানে পুরো একদম ফুল সাইজ একটা টুর্নামেন্ট করে দিয়েছে, যেমন আপনার ওই নৈহাটির এখন যে এমপি, আগে এমএলএ ছিল, সে একটা তো নৈহাটি কাপই করে দিচ্ছে, আর অনেকগুলো তো ভালো ভালো গোল্ড কাপ, এমএলএ কাপ এরকম করে দিচ্ছে। এবার এই ম্যাচগুলো আপনি যদি খেলেন, আপনার দুভাবে আপনার উপকার বা অপকার হতে পারে। উপকার কি? উপকার হচ্ছে আপনি ফুটবলার, আপনি কিন্তু ফুটবলটা খেলেই বাড়তি অর্থ উপার্জন করতে পারছেন। এখন দেখবেন যে বসিরহাট ফুটবল লিগ বা বিভিন্ন ছোটো ছোটো লিগ শুরু হয়েছে, কিন্তু বহু বছর ধরে তো এগুলো বন্ধ ছিল। আমাদের যে ফুটবল স্ট্রাকচার চলে এসেছিলো আইএসএল বা এগুলোর কল্যাণে, কলকাতা ফুটবল লিগটা মেরে কেটে পুজোর আগে শেষ হয়ে যাচ্ছে। তারপর পেট চালাবে কী করে একজন একজন যে ফুটবলার? সে তো গিয়ে ড্রিঙ্কার্সে গান গাইতে পারবে না। তাহলে কি তাই সে সুইগিতে ফুড ডেলিভারি দেবে? সেটা দিলে আবার আপনাদের অনেকে আপত্তি, না কেন ফুড ডেলিভারি দিচ্ছে, অ্যাজ ইফ ফুড ডেলিভারি, এটা খুব বাজে কাজ। আমি তো বিদেশে থাকি, মানে বিদেশে অনেক উন্নত দেশে থেকেছি, এখন রয়েছি। তো আমি যখন এই এই বর্তমান দেশে প্রথম এসেছিলাম, তখন খোঁজ করেছিলাম যে আচ্ছা, তোমাদের যারা ধরো মানে অলিম্পিক্সে ভালো করলো, তারা তারপর কী করে? বললো ডিপেন্ড, মানে সে কতটা লেখাপড়া করেছে। যদি খুব একটা না করে থাকে, তাহলে সে কোনো সুপার স্টোরে কাজ করবে, অত স্টোর ম্যানেজার পদ যদি সে গোল্ড পায়। তো এই জিনিসটা আবার আপনি যদি ভাবেন যে ভারতে কেউ একটা বিগ বাজার বা স্পেন্সারে কাজ করছে, কোনো গোল্ড মেডেলিস্ট, আপনারা রেড়ে করে উঠবেন, মানে কেন কাজ করছে না? অবশ্যই একটা কারণ আছে, সেখানে অর্থটা কম, এখানে অর্থটা সে যথেষ্ট বেশি উপার্জন করবে একটা সুপার স্টোরে কাজ করলেও। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আছে, মানে অর্থ উপার্জনের একটা ব্যাপারটা রয়েছে। তো একটা ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সে যদি ফুটবল খেলে অর্থ উপার্জন করতে পারে। এবার যেটা সমস্যা হয়, মানে কেউ ধরুন খেপ খেলছে, খেপ খেলতে গেলে যে খেপের স্কেডিউল, মানে আপনি যদি ভালো খেলেন, যেটা দেবজিৎ বসাক বললো, তাহলে আপনার খুব ডিমান্ড থাকবে, আপনাকে রোজই মাচা প্রোগ্রামে ডাকবে। যেমন চিরঞ্জিতদের ডাকে, চিরঞ্জিত খুব গর্ব করে বলে যে অ্যাক্টর চিরঞ্জিত, যে আবিরদের কেউ খেপে ডাকে না, আমাকে ডাকে। মা গেলে মা পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় না, ওই ডায়লগ মারার জন্য। তো আপনার কাছে কিন্তু নিয়মিত হাতছানি থাকবে, মানে প্রচুর খেপ খেলার। এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কতটা খেলবেন। কেননা দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে শারীরিক অ্যাসপেক্ট, একটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। শারীরিক কেন? ধরুন আপনাকে তো একটা নিয়মিত অনুশীলনও করতে হবে। আপনি যে একটা 11 সাইডের জন্য খেলছেন, তার জন্য আপনার একটা বিশ্রাম দরকার। তো আপনাকে তাহলে ওরকমভাবেই ক্ষেপটা ডিজাইন করতে হবে, যে আপনার অ্যাসাইনমেন্টগুলো, যে আপনি যাতে পর্যাপ্ত বিশ্রাম পান, আপনার মাসেলগুলো বিশ্রাম শুধু না, আপনি যাতে অনুশীলন করার সময়টুকুও পান। সেটা যদি করতে পারেন, তো আপনি শারীরিকভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। যেটা অনেকের ক্ষেত্রে হয় যে ওভার এক্সর্শনের জন্য, মানে ওভার ফিজিক্যাল এক্সর্শনের জন্য সে শারীরিকভাবে চোট পেতে পারে। কিন্তু আপনি যদি এটা সচেতনভাবে এটা ডিজাইন করেন, আপনার ক্ষেপের স্কেডিউল, তাহলে আপনি কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারবেন, তার সাথে সাথে আপনি অর্থোপার্জনটাও করতে পারবেন। এবার দ্বিতীয় হলো মানসিক ব্যাপারটা, যেটা নিয়ে আগে আলোচনা করেছি, যে অনেক বাঙালি প্লেয়ার আছে, মিরাজ মল্লিক থেকে শুরু করে দীপ সাহা, এদের মাথায় ক্ষেপটা ঢুকে গেছে। মানে এরা ভাবে যে বল পেলে সাথে সাথে কিছু একটা করতে হয়, মানে সেই মুহূর্তেই কিছু একটা তাকে ভেলকি দেখাতে হবে, যেটা ক্ষেপের মাঠে সাধারণত হয়, মানে 5 সাইড বা 7 সাইড,
তার বল পেলে কিছু একটা তাকে নাটমেক করতে হবে বা মাথার উপর দিয়ে বল তুলে কিছু একটা ভেলকি দেখাতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে মানে টেনে নামিয়ে দিতে পারে, মানসিকভাবে আপনাকে ফুটবলার হিসেবে ধ্বংস করে দিতে পারে। মানে স্ট্যান্ডার্ড যে ফুটবলার হিসেবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারেন মানসিকভাবে। তো এই ব্যাপারে আপনি যদি সচেতন থাকেন, যেটা ধরুন গায়কদের ক্ষেত্রে একজন যে জিঙ্গেল গাইছে সে তো হঠাৎ করে বলবে না যে আমি প্লেব্যাক গাইতে পারবো না, যদি সে সচেতনভাবে জিঙ্গেলটা গায়। বা একজন ধরুন একটা কপিরাইট করছে, একজন সত্যজিৎ রায়, সে কপিরাইট করছে মানে কিছু টু লাইনার লিখছে, কিছু ছড়া লিখছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, তা বলে যে সে একটা গোটা ফেলুদা লিখতে পারবে না বা একটা গণশত্রুর একটা স্ক্রিপ্ট রচনা করতে পারবে না, সেটা তার উপর নির্ভর করছে, তার মানসিকতার উপর নির্ভর করছে। তেমনই দেখুন না আপনাদের যে সঞ্জয় ওরা বলে যে ছেলেটা আছে, সঞ্জয় ওরা ছেলেটা ও কিন্তু মানে শুধু খেপ খেলেনি, প্রচুর ও প্রচুর পরিমাণে ফুটসলও খেলেছে, মানে হার্ড সারফেসে খেলেছে। কিন্তু আপনি যদি ওর বিগত দুটো কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখেন, ওকে তো রিজার্ভ মানে সাবস্টিটিউট হিসেবে নামিয়েছিল, দেখবেন ওর খেলা দেখে একদম মনে হবে না যে ও খেপও খেলে। তার কারণ হচ্ছে ও ছোটো থেকে বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিতে মানে একটা সিস্টেমেটিক একটা গ্রোথ হয়েছে, ওর একটা এডুকেশন হয়েছে এবং সেটা মাথাতে রেখে দিয়েছে। এবং এই যে বললাম মেন্টালিও নিজেকে ম্যানেজ করেছে, যে খেপ খেলার একটা মানসিকতা আর যখন স্ট্যান্ডার্ড ফুটবল খেলবো তার একটা আলাদা মানসিকতা। তো শারীরিকভাবে আপনাকে নিজেই কিন্তু সচেতন থাকতে হবে এবং মানসিকভাবেও সচেতন থাকতে হবে, তাহলে আপনি ফুটবলার হিসেবে ফুটবল খেলে বাড়তি রোজগার করতে পারবেন। যতক্ষণ না আপনি একটা এস্টাবলিশড হচ্ছেন, ধরুন একটা বড় ক্লাব ইস্ট বেঙ্গল বা কোথাও একটা খেলছেন, আপনাকে তো রোজগার করতে হবে, মানে টাকাটা আপনাকে কে দেবে? দেখুন আমি দেখলাম আজকে কি আসাম সরকার নাকি কী করেছে, যে ফুটবল খেলে আপনি গ্র্যাজুয়েট হতে পারবেন। তো এটা নিয়ে অনেকে আবার বলছে হ্যাঁ এরকম পশ্চিমবঙ্গে করা উচিত না, একদমই করা উচিত না। তার কারণে তাহলে বিদেশে ইউরোপও এগুলো করতো। আপনাকে ভাবতে হবে আপনার অল্টারনেট উপায় কী আপনার কেরিয়ার হিসেবে। আপনি ফুটবল খেলছেন ঠিক আছে, আপনি ফুটবল আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে যদি ফুটবলের হয়, আপনি ধরুন ফুটবলার হিসেবে এস্টাবলিশ হতে পারলেন না, তাহলে আপনার অল্টারনেট প্রফেশন কী? কিচ্ছু নেই সেক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার কিন্তু কনভেনশনাল এডুকেশনটা দরকার। ফুটবল তো খেলছেন না আপনি, সেই সার্টিফিকেট নিয়ে আপনি করবেন কি? আপনি যদি ফুটবল ধরলাম ফুটবলার হিসেবে গ্র্যাজুয়েট হলেন, ফুটবলার অনার্স আপনি দাঁড়াতে পারলেন না ফুটবলার হিসেবে, তো ওই সার্টিফিকেট নিয়ে আপনি ধুয়ে মুছে কোথায় কী করবেন? তো এগুলো একটু ভাবার দরকার আছে। মানে উল্টোপাল্টা একটা আলটপকা কিছু একটা আইডিয়া এলো, আপনি ইমপ্লিমেন্ট করে দিলেন বা টুকে দিলেন, তাতে আখেরে আপনারই ক্ষতি হবে। তো এইটাই বলার ছিল যে খেপ জিনিসটা কিন্তু ভালো বা মন্দ এইটা না ভেবে খেপ জিনিসটা কি সেটার বোঝা উচিত, যে আমাদের একটা বাড়তি অর্থ উপার্জনের একটা উপায় যে পেশাতে রয়েছে সেই পেশাতে, মানে ফুটবলার ক্ষেত্রে ফুটবলার হিসেবে একজন গায়ক সে যদি ক্রিঙ্কাজে গান গেয়ে একটু বাড়তি রোজগার করতে পারে। তো কলকাতাতে যখন গিয়েছিলাম, এরকম অনেক জায়গায় আছে সুন্দর সুন্দর গান হয়, তারা হয়তো ব্রেক পাচ্ছে না কোথাও প্লেব্যাকের, ব্রেক পেলে সেদিন সে গাইবে সেখানে। রোজ রোজ তো প্লেব্যাকে ব্রেক পাওয়া যায় না, কিন্তু আপনাকে তো গায়ক গান গেয়ে রোজগার করছে, এর বেশি কে কী চাইতে পারে? একজন লেখক সে তো সিনেমা স্ক্রিপ্ট লেখার সুযোগ পাচ্ছে না, কটা আর ভালো সিনেমা হয়? সে যদি একটা কপিরাইট করে মানে অ্যাড কিছু লিখে, অ্যাডের লাইন্স লিখে রোজগার করতে পারে, তাহলে একটা মানুষের একটা তৃপ্তি হয়। লাইকওয়াইজ একজন ফুটবলার, সে গেম টাইম হয়তো পাচ্ছে না, সে ফুটবল খেলে খেলে নিজেকে তৃপ্ত করছে আর অর্থ উপার্জন করছে, যে খারাপ কিছু ভালো কিছু হচ্ছে হতে পারে না। সবশেষে বলবো যে কালীঘাটের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচটার ভিডিও রেকর্ডিং ফাইনালি আপলোড করেছে দেখলাম এসএসসিএন। তো সেখানে আমার অনেক মুহূর্ত আমি পেয়েছি যেখানে ধরুন ডেভিড, বিষ্ণু এরা খুব বাজে খেলেছে, সেগুলো আমি ভিডিওগুলো শেয়ার করেছি। সেটা থেকে আবার অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয়েছে। দেখুন আমি আমি তো আর এই মোমেন্টগুলো তৈরি করিনি, আমি তো ক্রিয়েট করিনি কোনো সফটওয়্যার দিয়ে, এগুলো রিয়েল মোমেন্টগুলো আগেই শেয়ার করতাম, যেহেতু ভিডিওগুলো অ্যাভেলেবেল ছিল না, ভিডিওটা গোটা ম্যাচের রেকর্ডিংটা। তো যা যে সমস্যা আছে, মানে এই বিষ্ণু তো গত 2 বছর কোনো খেপ খেলেনি, তো কোনো উন্নতি হয়েছে? হয়নি। ডেভিড গত 2 বছর কোনো খেপ খেলেনি, ওর উন্নতি হয়েছে? হয়নি। কেন? এগুলো টেকনিক্যাল প্রবলেম। মানে আপনি খেপ খেললেই আপনি বাজে প্লেয়ার আর খেপ না খেললে ভালো প্লেয়ার, এটা ঠিক না। দেখছিলাম ওই সাহিল হরিজনকে নিয়ে আমি আগে আলোচনা করেছি, সেটার অনেক টেকনিক্যাল ত্রুটি আছে, যদিও বাঙালি, বললাম না বাঙালি হলেই আমি প্রশংসা করবো সেরকম নয়। তাই এখন সাহিল হরিজনকে হঠাৎ করে বলছে না খেপ খেলেনি বলে খুব ভালো প্লেয়ার হয়ে গেছে, না সাহিল হরিজন অনেক টেকনিক্যাল প্রবলেম আছে। ইস্টবেঙ্গলে যারা জুনিয়র প্লেয়ার আছে মানে ফরওয়ার্ডে, তার মধ্যে ওই দেবজিৎ একটা খুব এডুকেটেড, আর ওর চেয়ে একটু যে জুনিয়র ব্যাচে আছে আপনার সাহা ছেলেটা, ওই সাহা যে আন্ডার 15-এ রয়েছে, সরি ভুল বললাম, সরকার, শিশির সরকার, এই ছেলে দুটো খুব এডুকেটেড। বাকিদের মধ্যে প্রবলেম আছে, আপনার শেখর সর্দার বলুন বা
এই বিষ্ণু টিষ্ণু এদের তো আছেই। সুতরাং ব্যাপারটা এরকম না যে বাঙালি মানে ভালো আর অবাঙালি মানে খারাপ। যে খারাপ সে খারাপ, যে ভালো সে ভালো। এবং আমি কিন্তু এভিডেন্স দিয়ে কথাবার্তা বলি, মানে এরকম না যে আরবিট বলে দিলাম যে বিষ্ণুর পা থেকে বল ছিটকে যাচ্ছে, বিষ্ণু কী করে বল ম্যানেজ করতে হয় জানে না, ডেভিড কী করে বল ম্যানেজ করতে হয় জানে না। আমি পুরো এভিডেন্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলে ভালো থাকবেন।